শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, আমাদের যতগুলো অসংক্রামক ব্যাধি আছে, সেটি ক্যান্সার হোক, সেটি হৃদরোগ হোক, কিংবা হোক আমাদের ফুসফুসের কোনো অসুখ, এর পেছনে যেই ঝুঁকিগুলো আছে তার মধ্যে একেবারে শীর্ষের দিকে থাকে তামাকের ব্যবহার। আমরা ধূমপান করি অথবা পানের সাথে তামাক খাই, যেভাবেই তামাক গ্রহণ করি না কেন, সেটি কিন্তু আমাদের এই অসংক্রামক ব্যাধিকে অনেকখানি গুরুতর করে তোলে। এই কারণে এই তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য অনেক চেষ্টা আছে এবং সেই চেষ্টাগুলো বিশ্বব্যাপী করা হয়। বাংলাদেশেও সেই চেষ্টার নানান রকমের প্রয়োগ আমরা দেখি, কিন্তু আমরা কতখানি সফল হয়েছি সেই উত্তরটা আমরা আজকে খুঁজব। আমরা বিশেষ করে আজকে মনোযোগ দেব তামাক নিয়ন্ত্রণে যেই ট্যাক্স আরোপ করা হয় বা যেই কর আরোপ করা হয় সেটি কতখানি সফল বাংলাদেশে, এবং এটিকে আরও কার্যকর করার জন্য আমাদের কি করা দরকার, এই প্রশ্নের উত্তরে। এ প্রসঙ্গে কথা বলার জন্য তিনজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সৈয়দ মাহফুজুল হক, তিনি ন্যাশনাল প্রফেশনাল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ। সৈয়দ মাহফুজুল হক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন ডক্টর শাফিউন নাহিন শিমুল, তিনি স্বাস্থ্য অর্থনীতিবিদ এবং পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। তিনি সহযোগী অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর শিমুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। We have got Professor Jeffrey Drove from Health Policy and Administration Division, School of Public Health, University of Illinois, Chicago, যুক্তরাষ্ট্র। Professor Jeffrey Drove, welcome to our program. Thank you for having me. আমরা আলোচনায় প্রবেশ করি। প্রথমে স্টুডিওতে আসি ডক্টর সৈয়দ মাহফুজুল হক, আপনার কাছে। আমরা আজকে মূলত গুরুত্ব দিচ্ছি তামাকের যে ব্যবহার সেটি নিয়ন্ত্রণে ট্যাক্স বা কর যেটা, সেটি কতখানি কার্যকর এই প্রসঙ্গে। কিন্তু আমরা একটু জানতে চাই, তামাক নিয়ন্ত্রণে নিশ্চয়ই আরও অনেক রকমের কৌশল প্রয়োগ করা হয়, সেই কৌশলগুলো কি এবং ট্যাক্সের গুরুত্বটা আলাদা করে কেন সামনে আসে? জি, ধন্যবাদ। আপনি ইতিমধ্যেই বলেছেন যে তামাকের ক্ষতি সম্পর্কে কোনো দ্বিমত নেই। এটা মানুষ যারা ব্যবহার করেন তাদের স্বাস্থ্যের ক্ষতি করে, আমাদের পরিবেশের ক্ষতি করে, এমনকি আমাদের খাদ্য নিরাপত্তার জন্য তামাক একটি হুমকি স্বরূপ, কারণ আমাদের চাষের জমিগুলোতে তামাক হচ্ছে এবং সারা পৃথিবীব্যাপী তামাক নিয়ন্ত্রণের একটা প্রচেষ্টা রয়েছে। এখন আপনি হয়তো নিশ্চয়ই অবগত আছেন যে পৃথিবীতে তামাক নিয়ন্ত্রণটা মূলত যেটা গভর্নড হয় সেটা হচ্ছে WHO ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোলের আলোকে। আচ্ছা, এটা একটা আন্তর্জাতিক চুক্তি যাতে পৃথিবীর বহু দেশ স্বাক্ষর করেছে, বাংলাদেশ সহ, এবং বাংলাদেশ WHO FCTC-তে স্বাক্ষরকারী প্রথম দেশগুলোর অন্যতম। এই যে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল, এখানে তামাক নিয়ন্ত্রণ মানে এর চাহিদাও নিয়ন্ত্রণ করতে হবে, যোগানও নিয়ন্ত্রণ করতে হবে। এই চাহিদা এবং যোগান নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু কৌশল বলে দেয়া আছে। যেমন চাহিদা নিয়ন্ত্রণের জন্য কিছু কৌশলের অন্যতম হচ্ছে, একটা হলো যেটাকে বলা হয় স্মোক ফ্রি পাবলিক প্লেস এবং পাবলিক ট্রান্সপোর্ট, যেখানে মানুষের জনসমাগম, সেখানে যেন কেউ ধূমপান না করে, এই ব্যাপারে আইন এবং তার প্রয়োগ। আরেকটা রয়েছে যেমন অ্যাডভার্টাইজমেন্ট ব্যান, তামাক পণ্যের কোনো রকম বিজ্ঞাপন করা যাবে না, যেটা বাংলাদেশেও প্রযোজ্য। আরেকটা হচ্ছে যারা তামাক ব্যবহার করেন তাদেরকে তামাক ছেড়ে দেওয়ার ব্যাপারে সহায়তা করা, হেল্প টু কুইট। আরেকটা যেটা হচ্ছে জনের সচেতনতা বৃদ্ধি করা। আরেকটা হলো ট্যাক্সের মাধ্যমে দাম বাড়িয়ে দেওয়া, আমি এটাতে পরে আসছি। আচ্ছা। আর যোগান নিয়ন্ত্রণের জন্য কয়েকটা কৌশল রয়েছে, তার মধ্যে একটা হলো অল্টারনেট লাইভলিহুড। যারা তামাকের চাষ করেন বা তামাক ব্যবসা করেন তাদেরকে অল্টারনেট কিছু একটা দেয়া। যারা মাইনর তাদের কাছে এবং তাদের দ্বারা তামাক বিক্রিটা না করার ব্যাপারে আইন এবং সেটার প্রয়োগ, এটা হচ্ছে আরেকটা ব্যাপার। আরেকটা হচ্ছে ইলিসিট ট্রেড এবং স্মাগলিংকে রোধ করা। এগুলো হচ্ছে চাহিদা এবং যোগান নিয়ন্ত্রণের কৌশল। তার মধ্যে ট্যাক্সটার বিশেষত্ব কি? জি, দুটো বিশেষত্ব। একটা হলো এই সবগুলো কৌশলের মধ্যে ট্যাক্স হচ্ছে সবচেয়ে কস্ট ইফেক্টিভ। একেবারে অল্প কস্টে আপনি এটা করতে পারেন এবং এটা সবচেয়ে ইফেক্টিভ। যদি যথাযথভাবে ট্যাক্সের মাধ্যমে তামাকজাত পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয় তাহলে এর এফোর্ডেবিলিটিটা কমে আসে। এক। দ্বিতীয় যেটা একটা চমৎকার বিষয় সেটা হচ্ছে এটাকে বলা হয় উইন উইন সিচুয়েশন, অর্থাৎ যদি কোনো দেশ যথাযথভাবে তামাকজাত পণ্যের উপরে কর আরোপ করে তাহলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে কনজামশন কমে, আরেকটা হচ্ছে রেভিনিউ বাড়ে। এই জন্য এই কৌশলটাকেই
বলা হয় একটা উইন উইন সিচুয়েশন, যেটা একটা অত্যন্ত একটা চমৎকার একটা কৌশল। ওকে, অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো কৌশলের ভিতরে কেন ট্যাক্সেশন বা কর আরোপ করা কেন একটু আলাদা করে কনভিনিয়েন্ট আমাদের জন্য বেশি উপযোগী সেটা আপনার কাছ থেকে শুনলাম। প্রফেসর জেফরি ড্রপ, আই ওয়ান্ট টু কাম to you because from the answers of Dr. Syed Mahfuzul Haq, we have learned that taxation is considered as a win-win technique when we want to regulate tobacco. So in that case, as you have been working at international area for a long time, you have seen the scenario in different countries. You are also working closely with Bangladesh. So from your experience, can you enlighten us about the efficiency or the effectiveness of taxation regarding tobacco control in international scenario and also in Bangladesh? What's your view about this? Yes, thank you. My view is pretty strong about this, and I think it's very, very similar to Dr. Mahfouz's, and that is we know very clearly from international evidence across countries of all sizes, income levels, it doesn't matter. Tobacco taxation is the most effective tool we have to drive down consumption of harmful tobacco. And so we really, really counsel countries to raise their excise taxes on tobacco products, all of them, and to simplify their tax structures to make it as easy as possible on the government to tax these goods. And the win-win is real. We really see this unequivocally across, again, every type of scenario. We see that when we raise these taxes and simplify the tax structure, that we raise government revenues, which can then be allocated towards good things like health and education. And then we also see a decline in consumption. And when you see those declines in consumption, you then get another win because you pay less in healthcare costs and you gain more in economic productivity because we know that a healthy population is a more economically productive population. So it really is, and you might even call it a triple win. So it's a really a very, very effective policy. Now, I think Bangladesh has done some things well. We have seen some changes over the last 7 or 8 years where we have seen changes in affordability where tobacco products have become less affordable, which is absolutely the direction in which we want to go. But I must say there's quite a bit left for Bangladesh to do. The rates could be much higher. The tax share of price is still low by international standards, so there's a lot of room there for change and increases in those tax rates. As well, the price is low. When we compare it to the price of cigarettes and other tobacco products around the region, Bangladesh prices are low for these products. And we, again, have a lot of room to raise taxes, which will then push those prices upward. And finally, and not trivially, Bangladesh still has a complex tax structure. And what these complex tax structures do is they create opportunities for tobacco companies to sell cheap products. And that allows consumers to trade to these from a more expensive product to a less expensive product. And what we want to do is raise the price of everything so that all tobacco products become more expensive and therefore less affordable. And this is what we've seen. We have had some peer countries in the region, and I'll call it the Philippines as a really great example of a country that simplified its tax structure, raised its tax rates, and we've seen an enormous change there, much higher tax revenues, which they have then allocated towards universal health care for the poorest people in their country. And then as well, we've actually seen a huge decline in consumption and overall tobacco prevalence. So we have many fewer millions of people using tobacco products in the Philippines, and they are reaping those rewards from both a health and an economic perspective. Wonderful. Thank you so much for giving this example, especially because as we can say, like seeing is believing. So when we already see that Philippines is doing so good, just by simplifying the tax structure, we have to be hopeful and we have to be encouraged with that example. Thank you so much, Jeffrey. Dr. Shimul, আপনার কাছে যদি আসি, খুব চমৎকার একটি প্রসঙ্গ কিন্তু
ডক্টর জেফরি নিয়ে এসছে এখানে, এবং সেটি বলছে যে একটি সমস্যা তিনি তুলে ধরেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমি বলি ট্যাক্সেশনের ক্ষেত্রে, যে বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচারটা আসলে একটু কমপ্লেক্স, এবং সেটির কারণে কিছু ধরেন আমি যদি সিগারেটের কথা চিন্তা করি, কিছু সিগারেটের দাম বেড়েছে কিন্তু কিছু আবার আছে যেটা খুব কম দামে পাওয়া যায়। সুতরাং এই যে দামের পার্থক্যের কারণে আমরা যে সবাইকে সিগারেট থেকে একটু দূরে রাখবো সেটি কিন্তু সম্ভব হচ্ছে না আমাদের এখানে। তো এটি আসলে কেন, আমরা যেহেতু বুঝতেই পারি যে সিগারেট অথবা তামাকজাত পণ্য আমাদের জন্য ক্ষতিকর, কেন ট্যাক্সেশনটাকে আমরা সরল করতে পারছি না যেটা আমাদেরকে আমাদের যে লক্ষ্য সেখানে পৌঁছে দেবে? না, ধন্যবাদ। অলরেডি মাহফুজ ভাই এবং জেফরি চমৎকার কিছু কথা বলেছেন। এর সাথে আমি একটা জিনিস অ্যাড করে নিই, তারপরে আপনার প্রশ্ন উত্তরে আসি। সেটা হলো ট্যাক্সেশনের আরেকটা বড় সুবিধা হলো এটা কিন্তু খুব দ্রুত ফলাফল পাওয়া যায়। আপনি ধরেন কোনো ডিমান্ড চেঞ্জ করবেন অ্যাডভার্টাইজের মাধ্যমে, মানুষ কিন্তু সাথে সাথে ওই রেসপন্সটা করে না। আমি যদি যোগানটা কমাতে চাই, প্রোডাকশন কমিয়ে, সেটাও অত সহজ না, একটু সময় লাগে। ট্যাক্সের যেটা সুবিধা, করের যেটা সুবিধা, এটার এফেক্টটা মোটামুটি বলা যায় খুব দ্রুত পাওয়া যায়। এটা হলো আরেকটা বড় সুবিধা অন্যান্য টুলসের তুলনায়। আর আমরা যেটা করছি বাংলাদেশে, যেটা যে আলোচনাটা বারবার আসছে, যে আমরা 4টা স্তরে ভাগ করেছি সিগারেট গুলাকে। আপনি যদি জানেন যে আমরা বলছি নিম্ন স্তর, মধ্যস্তর, উচ্চ এবং প্রিমিয়াম। তো এই 4টা স্তরে ভাগ করার কারণে যেটা হয়, আপনার যখন লো যে সেগমেন্টে যে সিগারেটটা আছে সেটার দাম বর্তমানে 40 টাকা এবং এই বাজেটে প্রস্তাব করেছে 45 টাকা। এবং আপনি যদি দেখেন গত 10 বছরে এটার বৃদ্ধি খুবই কম। এবং আমি যদি দেখি আমাদের যে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, মানুষের আয় যেভাবে বেড়েছে এবং সাথে সাথে আপনি জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, সেটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আসলে এটার দাম আরো কমে গেছে যদি কয়েক বছর কম্পেয়ার করি। তাহলে যেটা হয় কি, মানুষের মধ্যে কিন্তু অ্যাফোর্ডেবিলিটি বাড়ছে, মানুষ এখন আরো বেশি, আগের চেয়ে বেশি ক্রয় ক্ষমতা বাড়ছে। আর যার ফলে তখন দেখা যাবে যে আপনার এটা তার কাছে যেহেতু অ্যাফোর্ডেবল, তারা এটা কনজিউম করতে পারে। প্লাস আমরা অন্য একটা স্টাডিতে দেখেছি, ধরেন যদি হাই প্রিমিয়াম বা উপরের স্তরের গুলোতে দাম বাড়ানো হয়, তাহলে কিছু মানুষ যেগুলো একটু সস্তা সেখানে সুইচ করে। একই সাথে আপনি যদি দেখেন বাংলাদেশে গত কয়েক বছর কিন্তু যারা বিড়ি কনজিউম করতো, তারা এখন লো ব্র্যান্ডের সিগারেট বা মিডিয়াম ব্র্যান্ডের সিগারেট বেশি ইউজ করছে। তো সবকিছু মিলিয়ে দেখা গেল যে আমাদের টোবাকো কন্ট্রোলের যে উদ্দেশ্যটা কি, যে মানুষের কনজাম্পশনটা কমাবে, এবং সরকারের আরেকটা উদ্দেশ্য আছে এখান থেকে রেভিনিউ বাড়ানো। কিন্তু এখানে যেভাবে আমরা ট্যাক্সটা দিচ্ছি, এতে যেটা হচ্ছে, হ্যাঁ কনজাম্পশন হয়তো একটু কমছে, বাট এটা আরো অনেক কমানো যেতে পারে। সাথে সাথে গভর্নমেন্টের আয়ও বাড়ানো যেতে পারে। আপনি দেখেন দুইটা একসাথে অ্যাচিভ করা খুব বেশি সেক্টর কিন্তু নাই আমাদের দেশে। একটা সিম্পল এক্সাম্পল দিই, গত ডিসেম্বরে আমাদের বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে প্রায় 20%, এবং কয়েক মাস গত মাসেও আরো 8% মতো বিদ্যুৎ প্রস্তাব করা হয়েছে। আমাদের সবকিছুর দাম বাড়ছে, কিন্তু আমরা সিগারেটের দামের ব্যাপারে, বৃদ্ধির ব্যাপারে কেন যেন একটু বেশি কনজারভেটিভ আমার কাছে মনে হয়। সো এক হলো আমাদের একটা কমপ্লেক্স স্ট্রাকচার রেখে দিয়েছি, আবার সাথে সাথে যে বৃদ্ধিটা করা হচ্ছে, আপনি যদি আর কিছু না, মুদ্রাস্ফীতি এবং মানুষের যে আয় বৃদ্ধি, এটার সাথে অ্যাডজাস্ট করেন, সেটাও যথেষ্ট না। যার ফলে দেখা যাচ্ছে আমাদের কনজাম্পশনটা আমরা যেরকম আশা করছিলাম কমবে, সেটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর শফিউর নাহিন শিমুল। এটা আসলে একটু আমরা ইংরেজিতে একটা কথা বলি হেড স্ক্র্যাচিং, যেটা মাথা চুলকানোর মতো একটা বিষয়, যে কেন এরকম স্বচ্ছ একটা বিষয় আমরা কেন এতখানি পিছিয়ে থাকবো। ডক্টর মাহফুজুল হক, আপনার কাছে আসি। আমরা ট্যাক্সের প্রসঙ্গটা শুনলেই বুঝছি যে আমি ট্যাক্স বাড়িয়ে দিলেই তো, আমি যদি যতটা পারি বাড়িয়ে দেই, যেহেতু তাতে সরকারেরও সুবিধা, আমাদের তামাকের কনজাম্পশনও কমে যাবে, সবাই তো জয়ী হচ্ছে। তাহলে কেন আমি এটাকে অনেকখানি বাড়িয়ে দিচ্ছি না, যাতে অন্য পণ্যের তুলনায় এটার দাম এতখানি বাড়ে যে আমরা এটা কেনার ক্ষেত্রে খুবই নিরুৎসাহিত হব? কেন আমরা সেটা করছি না? অর্থনৈতিক বিবেচনাটা কি এখানে? জি, অনেক ধন্যবাদ। যেটা হয় সেটা হলো, যখন তামাকজাত পণ্যের উপর কর আরোপ করে দাম বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, তখন ইন্ডাস্ট্রি থেকে একটা আর্গুমেন্ট দেয়া হয়, অনেকগুলো আর্গুমেন্ট দেয়া হয়। তার মধ্যে প্রথম যে আর্গুমেন্টটা দেয়া হয়, যে সেটা হলো যে দাম বাড়িয়ে দিলে পরে স্মাগলিং হবে, ইলিসিট ট্রেড হবে, কাউন্টারফিট হবে। এখন প্রথমত এটা দুটো জিনিস, একটা হলো যে বাংলাদেশে যেমনটি জেফরি বলছিলেন
যে পৃথিবীর যে দেশগুলোতে তামাকজাত পণ্যের দাম খুবই কম তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আচ্ছা। এবং আমাদের প্রতিবেশী দেশগুলোতে মোস্টলি তামাকের দাম বাংলাদেশের চেয়ে বেশি। সুতরাং বাংলাদেশে তামাকের স্মাগলিং হওয়ার মতো অর্থনৈতিক ইনসেন্টিভ পাওয়ার লেভেলে যেতে আমাদের অনেক দেরি আছে। ওইখানে যাওয়ার পরে হয়তো চিন্তা করা যেতে পারে যে আমার স্মাগলিং হবে কিনা। এক, দ্বিতীয় হলো স্মাগলিং এবং কাউন্টারফিট, এটা কিন্তু একটা এনফোর্সমেন্টের বিষয়। যদি আমার দেশে কোথাও কাউন্টারফিট হয় তাহলে আমার এনফোর্সমেন্ট এজেন্সিরা রয়েছেন, তারা ব্যবস্থা নেবেন। সুতরাং এই যুক্তিতে তামাকজাত পণ্যের কর বাড়ানো যাবে না, এটা আসলে এটা একটা গ্রহণযোগ্য যুক্তি না। এবং এই প্রসঙ্গে যেটা বলছিলাম যে আমাদের ডক্টর জেফরি এবং ডক্টর শিমুল অনেকগুলো সুন্দর প্রসঙ্গ তুলেছেন আমাদের ট্যাক্সের ওভারঅল। এটা তো আসলে একটা পলিসি, মানে সরকারের একটা পলিসির আলোকে ওনারা তামাকজাত পণ্যের উপরে ট্যাক্স আরোপ করেন এবং অনেক দিন থেকে করে আসছেন। কিন্তু এটার ভিতরে যেটা হয় যে আমরা কিছু কিছু জিনিসে যে আমরা বলতে পারি যে যেখানে উন্নতি করার সুযোগ আছে। আমি একটা দুটো আপনাকে উদাহরণ দিই। একটা যেটা হয় সেটা হলো অনেক সময় শুনবেন যে বলা হয় যে বাংলাদেশে ট্যাক্সের যে হার এটা আন্তর্জাতিক পরিমণ্ডলের তুলনায় অনেক বেশি। কথাটা কিন্তু মিথ্যা না, ইন এ সেন্স যে আপনার আমাদের সিগারেটে তো 4টা টিয়ার, লো, মিডিয়াম, হাই এবং প্রিমিয়াম। মিডিয়াম, হাই এবং প্রিমিয়াম, সেখানে আমাদের ট্যাক্স হচ্ছে গিয়ে যেটা হলো আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি 65%, তার সাথে 15% ভ্যাট, 1% হচ্ছে হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ, তার মানে 81% ট্যাক্স। এবং লো টিয়ারে সব মিলিয়ে 74% ট্যাক্স। আন্তর্জাতিক পরিমণ্ডলে এইটা কিন্তু খারাপ না। প্রবলেমটা হয়েছে বেজে, অর্থাৎ আমাদের আপনি জানেন যে আমাদের অ্যাড ভ্যালোরাম সিস্টেম, অর্থাৎ হচ্ছে আমার যে রিটেল প্রাইসের এত অংশ সরকার পাবে, বাকিটা ইন্ডাস্ট্রি পাবে। 81% সরকার পাবে, বাকিটা ইন্ডাস্ট্রি পাবে। এখন বেস প্রাইস যদি খুব কম হয় তাহলে 81% কেন, আপনি যদি 90%ও করেন তাহলে পরে আপনার কনজাম্পশনও তেমনভাবে কমবে না, সরকারের রেভিনিউ বাড়বে না। সুতরাং যেটা হয়, এটা যখন বলা হয় যে আমাদের দেশের ট্যাক্সের হার অনেক বেশি, এটা অর্ধ সত্য, বাকি অর্ধেকটুকু আমরা বলি না। ট্যাক্সের হার বেশি কিন্তু বেসটা যে খুবই কম, এই জিনিসটা আমরা অনেক সময় বলি না। আরেকটা জিনিস আপনাকে বলি, যেমন আপনি যদি এবছরের যে ট্যাক্স প্রপোজাল তার দিকে তাকান, দেখবেন যে লো, মিডিয়াম, হাই এবং প্রিমিয়াম, মিডিয়াম এবং হাইতে এমআরপির কথা বলা হয়েছে 67 টাকা এবং 113 টাকা। এখন আমি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, একজন ক্রেতা একটা দোকানে গিয়ে সে 115 টাকা দিল, দাম কিন্তু 113 টাকা। এই 2 টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। এবং যেটা হয়, এই 2 টাকা কিন্তু সিস্টেমে হারিয়ে যায় এবং এই 2 টাকার রেভিনিউ সরকার পান না। আমরা অনেকবারই আলাপ করেছি যে যেটাই হোক না কেন একটা রাউন্ড ফিগার করা হোক, কিন্তু আমরা এবারও দেখলাম যে রাউন্ড ফিগার দুটোতে আছে কিন্তু বাকি দুটোতে রাউন্ড ফিগারগুলো নাই। এইরকম বেশ কিছু ফ্ল যেখানে আমাদের আরও উন্নতি করার সুযোগ আছে। অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজুল হক। Jeffrey, I want to come to you. Bangladesh, as you have already said, the tax structure is quite complex. But if we want to improve the situation here in Bangladesh, what's your suggestions? What's the way forward, what we can do to simplify the process and also really take effective measures to reduce the consumption of tobacco here in Bangladesh? Sure. So, as I said before, the more simple your structure, the more effective it is. We really do see this across the world, and we see that tax structures that rely more on specific taxes. And so the big difference between what's called a specific tax and an ad valorem tax is the specific tax is charged per unit. Let's say a cigarette or a beery. Whereas an ad valorem tax is charged on the value of a good. And that's very difficult, unfortunately, to actually identify and for the government to be able to very accurately work with, and also is very open to the industry manipulating. So we really go for these specific taxes, or as much as possible, these specific taxes. And then we really try to make sure that all of these specific taxes are uniform. So no matter what for example, what we often see are these tiers based on premium, medium quality, and if you will, economy brand cigarettes. We do not ever want to see these tiers. We also would like to see a lot of continuity in terms of
taxing different products. So you don't want to have taxes of your beeries, for example, to be much, much less than your cigarettes, because some tobacco users who use cigarettes may change. So we really try as much as possible to, if you will, equalize the tax levels. And what this does is it drives the prices up and then together. And so when we do that, we find that this is absolutely the most effective way to tax. And then you get the maximum revenue rewards and you get the maximum public health rewards. So at the moment, Bangladesh is not doing this nearly as well as I think it could. Okay. And I don't think it would take that much effort for the government to take steps towards reaching this goal over the coming few years, I hope. Thank you, Jeffrey. Just a very complimentary, but I would say a radical question. Why just can we stop producing tobacco and also enforce laws for any business entity to do any business with tobacco? Can we do it in the world? And also, can we take any policy anywhere in the world or any country where we just ban the production of any tobacco product and also use of any tobacco product, as it is considered as, I'd say, like the devil in healthcare and also regarding public health and any other issues? Why can't we do it? What's your view about this? So I guess my view is twofold. One is it's the classic that the cat is already out of the bag. This industry is legal. It is very difficult to make a legal industry not legal anymore. We, through history across different contexts, this has been a very difficult process. But Jeffrey, we didn't have all this evidence before. And we had lots of research which favored their cases previously. But we have all the research in our favor now. Aren't we stronger than before? I totally agree with you. We have plenty of evidence that would, I think, under any other circumstance, suggest that we should not allow this product. I absolutely agree that if a new product were to come about that were this harmful, where more than half of the people who use it die from it, then we would never allow it. You're absolutely right. But what we find is it's very entrenched. The tobacco industry is very powerful economically and politically, so it's very hard to undo. And I think the other issue, too, that we have observed in other countries and other experiments with prohibition is that prohibition doesn't work terribly well. It really, people will do things that they're not allowed to do, and sometimes, a lot of it. And in fact, what we typically see is a more effective measure is to regulate it heavily. And I hate to say it and to sound like a broken record, but to tax it heavily. Taxing really works. People are responsive to price. It doesn't matter. It doesn't matter if they're addicted to nicotine and tobacco products. They are still going to be responsive to price. And we know that this works. And I know we hear these counter arguments about illicit trade and such stuff. It's really pretty inconsequential. We can actually work with those issues as well. We have many remedies to deal with that type of issue. There's really nothing we can't address in terms of raising the taxes on these products. So I really, again, I've seen in countries like New Zealand and Australia, which have successfully raised their taxes a great deal, in the Philippines that I already mentioned, we really are seeing these declines in all of these different types of contexts because of high taxes, put simply. Thank you, Jeffrey. Dr. Shafiur Nahin Shimul, আপনার কাছে যদি আসি যে প্রসঙ্গটা ডক্টর মাহফুজুল হক এবং ডক্টর জেফরি বারবার বলছে যে ট্যাক্সেশন করলে কিন্তু আসলে যে ভালো ফল পাওয়া যায় এটা কিন্তু আমরা দেখছি। বাংলাদেশে যে এত বছরেও জিনিসটি এরকম হলো না, সেখানে জেফরি একটি ভালো পয়েন্ট বলেছে যে ইন্ডাস্ট্রি, এই টোবাকো ইন্ডাস্ট্রি আসলে অনেক পাওয়ারফুল। আমরা কি আসলে এই পাওয়ারের কাছে হেরে যাচ্ছি বারবার, নাকি অন্য কোনো কারণ আছে? আমাদের পলিটিক্যাল উইল, আমাদের অ্যাওয়ারনেস, এই সব কিছুকে যদি বিবেচনা করেন তাহলে আপনি একটু বলবেন কিনা যে কেন আমরা ট্যাক্সেশনের যে এত ইফেক্টিভ একটা পদ্ধতি বা প্রক্রিয়া সেটা আমরা পুরোপুরি কাজে লাগাতে পারছি না? না, এটা তো অলরেডি খুব ভালো আলোচনা হয়েছে, জেফরি বলেছে, মাহফুজ ভাই বলেছে। একটা জিনিস এখানে অ্যাড করে, আমাদের পলিটিক্যাল উইলের যদি আমি একদম টপ থেকে চিন্তা করি, উই হ্যাভ এ স্ট্রং পলিটিক্যাল উইল। আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু বলেছেন 2040 মোট
40 সালের মধ্যে আমরা তামাক মুক্ত কান্ট্রি হতে চাই। তো দ্যাটস এ স্ট্রং সিগন্যাল কিন্তু আমরা উপর থেকে পেয়েছি। কিন্তু প্রবলেম হলো এরপরে যে আপনি যদি দেখেন ইভেন স্বাস্থ্য মন্ত্রণালয় চায় তার টোবাকো বা কনজাম্পশন কমুক, কারণ আপনি ভূমিকাতেই বলেছেন একটা যে ক্ষতিটা। এবং আমরা একটা স্টাডিতে দেখেছি যে তারা বলেছে প্রায় বছরে 30,000 কোটি টাকারও বেশি কিন্তু স্বাস্থ্য খাতে ব্যয় হয় শুধু এই টোবাকো রিলেটেড ডিজিজের কারণে। তাহলে আপনার পাবলিক হেলথে কিন্তু খরচ করছে গভর্নমেন্ট অথবা মানুষের পকেট থেকে সেই খরচটা হচ্ছে। তো যেটা প্রবলেম হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য বিভাগের যে এজেন্ডা, আপনি যখন এনবিআর এর এজেন্ডা কিন্তু এক না। এনবিআর এর এজেন্ডাটা কি? এনবিআর এর এজেন্ডা হচ্ছে রেভিনিউ বাড়ানো, যতটা বাড়ানো যায়। এবং যেটা মাহফুজ ভাই বলেছেন যে বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেখানে তাদের যে টোটাল রেভিনিউ সরকারের যে আয় হয় তার একটা বড় অংশ কিন্তু এই টোবাকো থেকে আসে। তাদের যে স্টিমুলেশন এক্সারসাইজ যে জিনিসটা আমরা জোর গলায় বলতে চাই, সেখানে প্রচুর গলদ আছে। তারা হয়তো এনবিআর এর যে রেভিনিউ কালেকশন ডাটা ওটা দিয়ে একটা প্রজেকশন করে তারা হয়তো ট্যাক্সটা আপনার ডিজাইন করে। কিন্তু আসলে যেটা হওয়া উচিত, এখানে কিন্তু দুইটা দিক আছে, একটা চাহিদা একটা যোগান। আপনি যে সবগুলাকে একসাথে নিয়ে যদি একটা এক্সারসাইজ করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি একটা এফেক্টিভ পলিসি নিতে পারবেন। সেই জিনিসটা আমরা খুব বেশি গভর্নমেন্ট সার্ভিসে গভর্নমেন্টের লেভেলে দেখি না। যেমন ডাব্লিউএইচও এর একটা সুন্দর টুল আছে যেটা আমরা ইউনিভার্সিটি ইলিনয় শিকাগোর সহায়তায় যেটা আপডেট করছে এবং প্রতি বছরই কিন্তু পার্টনাররা সেই প্রপোজালটা নিয়ে যায় এবং এটা কিন্তু খুবই সায়েন্টিফিক ওয়েতে করা। এখানে আপনার ডাব্লিউএইচও যে টুলটাকে এটা বাংলাদেশের মতো তৈরি করা, বাংলাদেশের জন্য উপযোগী করে কিন্তু আমরা একটা এক্সারসাইজ করি। সেখানে চাহিদা যোগানের সব বিষয়গুলো আছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যদি ধরেন এখন যেভাবে সরকার বা বাজেটে প্রপোজালটা দিয়েছে, এটা যদি একটু চেঞ্জ করে আপনি ধরেন 67 জায়গায় যদি ধরেন একটা এক্সাম্পল হিসেবে বলছি, যেমন আমরা যে প্রপোজালটা দিয়েছি খুবই সিম্পল যদি খেয়াল করেন যে এখন 100 প্রিমিয়াম 142 আছে, এটা যদি ধরেন 150 করে যেটা সরকার প্রস্তাব করেছে, হাইয়ের ক্ষেত্রে 111 জায়গায় 120 এবং মিডিয়ামের 65 জায়গায় 70 এবং লোতে 40 জায়গায় 55 করে, তাহলে আমরা দেখেছি সরকার এখনকার চেয়ে প্রায় 10 থেকে 11,000 কোটি টাকা অতিরিক্ত আয় করতে পারবে। সাথে সাথে টোবাকো কনজাম্পশন কমবে এবং প্রায় 1 মিলিয়ন বা 10 লাখ মানুষের লাইফ ওভার টাইম সেভ করতে পারবে। তো এই যে একটা বড় গেইন, এই এক্সারসাইজটা কিন্তু আমরা মানে সরকারকে দেই, আমরা সবসময় রেগুলার দিয়ে থাকি, কিন্তু যেটা হয় খুব বেশি আমলে নেওয়া হয়। এটার মেইন সমস্যাটা হলো যে সরকারের যে এজেন্সি এই ট্যাক্সেশন গুলা ডিজাইন করে তাদের ভিতরে হচ্ছে মানে বলতে পারেন শর্ট টার্ম গোলটা ইম্পর্টেন্ট। তারা চায় যে গতবার যা আয় হয়েছে তার চেয়ে একটু বেশি হলেই আমরা খুশি, আমরা কোনো রিস্ক নিতে চাই না। এই জায়গাটাই আমার মনে হয় যে এখানে ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যাপারটাও রয়ে গেছে। অনেক ধন্যবাদ ডক্টর শফিউর নাহিন শিমুল। ডক্টর মাহফুজুল হক, আপনার কাছে আসতে চাচ্ছি কথা প্রসঙ্গে। ডক্টর শফিউর নাহিন শিমুল উনি বলেছেন যে 2040 নাগাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে বাংলাদেশকে তামাক মুক্ত করতে চান। 2040-এ আমরা তামাক মুক্ত হব কি না সেটা কিন্তু এখন আমরা কি করছি সেটা নির্ধারণ করবে। আমরা কি সঠিক মাইলস্টোনগুলো অর্জন করছি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আপনারা কি দেখছেন? আমি বলবো যে প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সরকারের দিক থেকে প্রচুর উদ্যোগ লক্ষ্য করছি। ফর এক্সাম্পল, আমাদের যে তামাক নিয়ন্ত্রণ আইন আছে এটাকে আরও যুগ উপযোগী করার জন্য, আরও কঠোর করার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা আশা করছি এটা হবে। সেকেন্ডলি, এই আইনটাকে এনফোর্স করার জন্য কিন্তু প্রচুর আমরা উদ্যোগ দেখছি গত কয়েক বছরে। সুতরাং ডেফিনেটলি গভর্নমেন্টের দিক থেকে উদ্যোগ আছে যাতে আমরা ওই লক্ষ্যে পৌঁছতে পারি। সেকেন্ডলি, আমরা বারবারই বলছি যে ট্যাক্সে আমাদের আরও কাজ করার সুযোগ আছে। ডাব্লিউএইচও যেটা করে সেটা হচ্ছে যে ট্রেন্ডটাকে অ্যানালাইসিস করে। সর্বশেষ যে ট্রেন্ড অ্যানালাইসিস তাতে দেখা যাচ্ছে যে উই মে মিস দ্য টার্গেট। এই কারণেই আমাদের ডেফিনেটলি তামাকের চাহিদা এবং যোগান নিয়ন্ত্রণের যতগুলো কৌশল আছে সবগুলোকে সমন্বিতভাবে ব্যবহার করে বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণে আরও শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজুল হক। ডক্টর শফিউর নাহিন শিমুল, আপনার কাছে আমি আসতে চাই। আপনি কিন্তু খুব চমৎকারভাবে বলেছেন এই যে ট্যাক্সেশনের যে প্রসঙ্গ, সেখানে এনবিআর যেটা আমাদের যারা আসলে এই ট্যাক্স এবং বা কর এগুলো যারা সংগ্রহ করে, আপনি যেই গবেষণার কথা বললেন এটি কি আপনাদের পক্ষ থেকে এনবিআর এর সাথে শেয়ার করেন? যদি করে থাকেন তারা আসলে কিভাবে জিনিসটাকে দেখে, তাদের উত্তর কি হয় আপনাদের এই গবেষণা ফলাফলের সাথে যখন তাদের ভিশনটা যখন তারা মেলায় তখন?
না, এটা সবসময় যারা টোবাকো কন্ট্রোলে কাজ করে ডাব্লিউএইচও সহ, এটা আসলে সমন্বিতভাবেই কিন্তু এই প্রপোজালটা দেওয়া হয় এবং এনবিআর সাথে শেয়ার করা হয়। সবসময় যে অনেক সময় পজিটিভলি নেয় এবং কিছু চেঞ্জ তো আমরা দেখি। প্রতি বছরে যে বৃদ্ধি করছে, কিছু চেঞ্জ তো হচ্ছে, সেটা ওয়েলকাম মুভ। বাট এখানে যে জিনিসটা মাহফুজ ভাই বলেছেন, আরো করার সুযোগ আছে এবং আমার মনে হয় যে এখানে এনবিআর আরো অ্যাক্টিভলি ইনভলভ হতে পারে। যারা একাডেমিশিয়ান আছে, আমরা যারা গবেষণা করছি এই বিষয়ে, তাদের সাথে হয়তো পার্টনারশিপ এই কাজটা করলে এনবিআর এর জন্য উপকার হয়, আমরাও হয়তো আমাদের পার্সপেক্টিভটা আর একটু ক্লিয়ারলি বলতে পারি। তো আমার মনে হয় এই জায়গাটাও কাজ করার সুযোগ আছে, উইন উইন, গভর্নমেন্টের জন্য ভালো। কারণ আলটিমেটলি আমরা যেটা চাচ্ছি, টোবাকো বা তামাক নিয়ন্ত্রণ, পাশাপাশি গভর্নমেন্টের জন্য আয়টা বাড়ে, দুটাই কিন্তু আমরা চাচ্ছি এবং সেটা আমার মনে হয় সরকারও চাচ্ছে। সে জায়গায় কোনো কিন্তু আসলে খুব বেশি বিরোধ নাই। খুব বেশি কেন, কোনো বিরোধী নেই। আপনি যদি অন্য যে কোনো ট্যাক্সে দেখেন মানুষ একটু অসন্তুষ্ট হয়, এই জায়গায় কিন্তু ট্যাক্স বাড়ালে মানুষও কিন্তু অসন্তুষ্ট হওয়ার খুব বেশি কারণ নেই। তো সব দিক দিয়েই কিন্তু একটা পজিটিভ মুভের সুযোগ আছে, আমরা যদি এটাকে ইফেক্টিভলি কাজ করি। ধন্যবাদ ডক্টর শিমুল। ডক্টর জেফরি ড্রফ, we are mostly focusing on cigarette tobacco related to cigarette smoking and everything, but there are also non-cigarette tobacco use, especially in Bangladesh. What's the research findings about the consumptions of non-cigarette tobacco here in Bangladesh, and how we can also control the use of that kind of tobacco here, and why it is also important for public health? Sure. So I actually want to give some credit here to Bangladesh's government, because I actually think they've done a better job than many other peer governments in the region in terms of trying to control the supply chain for these non-cigarette products, for biri and for smokeless tobacco products. This is very difficult. I won't pretend that it isn't difficult, and I really appreciate the efforts that the NBR have made in terms of trying to control these supply chains and to be able to effectively tax these products. It takes a creative and fairly large effort to be able to monitor who the manufacturers are and to make sure that they're paying taxes, so that, again, much like cigarettes, as we were proposing before, to drive up the prices of these other products. As I said, we don't want people substituting from one product to the other, because if the price of cigarettes, for example, goes up and people want to switch to another tobacco product that's less expensive, we want to make sure that that other tobacco product is also increasing in price, so that we actually minimize this substitution. So it can be done. It takes effort, but I do think in the long run it's worth the effort. It, again, generates revenue, it drives down consumption, it improves public health. Thank you, Dr. Jeffrey Drove. Really nice contributions from your end, and thank you for your contribution in research here in Bangladesh, which is really helping us to find the right path regarding this matter. Dr. Shafiur Nahin, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি স্টুডিওতে আসি, প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা আলোচনার। সেখানে আমরা বলছি ট্যাক্সেশনের কথা বলছি, আরও অন্যান্য যেসব উদ্যোগ আছে, কিন্তু একই সাথে ট্যাক্স বলি বা অন্যান্য উদ্যোগগুলো বলি, এটার পাবলিক অ্যাওয়ারনেসের যে প্রসঙ্গটা, যারা কনজিউম করছে তাদেরকেও জিনিসটা জানানো, এটার ক্ষতি সম্বন্ধে জানানোর ব্যাপারে যতখানি এফোর্ট নেওয়া দরকার, যে কাজগুলো করা দরকার, সেখানে কি আমরা আসলে যথেষ্ট পরিমাণ এফোর্ট দিচ্ছি কিনা, এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি ডক্টর মাহফুজুল? এখানে দুটো জিনিস আছে। আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা পাই হচ্ছে সার্ভেতে, এবং তার মধ্যে একটা হচ্ছে গ্লোবাল এডাল্ট টোবাকো সার্ভে, ইয়থ টোবাকো সার্ভে, এগুলোতে এই প্রশ্নগুলো করা হয়। দেখা গেছে ইন জেনারেল কিন্তু অ্যাওয়ারনেস খারাপ না, মানুষের মধ্যে কিন্তু এই সচেতনতাটা আছে, মানুষ জানে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু তারপরেও নানা কারণে এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বা ঈপ্সিত পরিমাণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা জেনে শুনে আমি কিন্তু নিচ্ছি, জেনেও আমি নিচ্ছি। যারা তামাক ব্যবহার করে তাদের প্রায় সবাই জানেন যে এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং তবে অ্যাওয়ারনেস ক্রিয়েশন, আপনি জানেন এটা হচ্ছে রিসোর্স ইনসেন্টিভ। হ্যাভিং সেড দ্যাট, আমাদের বাংলাদেশ সরকার এবং অন্যান্য যারা পার্টনার আছেন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে চেষ্টা করছেন যতটুকু সম্ভব মানুষকে আরও সচেতন করার জন্য, বারবার তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে এটা মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর,
এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর, সব দিক থেকে ক্ষতিকর। জি, আমি সুযোগটা একটু নিচ্ছি আর একটু বাড়ানোর জন্য, কারণ হলো ধরেন আগে যেই ক্যাম্পেইনগুলো করা হয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা ঢালাওভাবে বলে দিচ্ছি, কিন্তু এর সাথে কিন্তু ইমোশনাল মার্কেটিং বা নতুন যেই টুলগুলো আছে যেগুলো মানুষ বেশি রেসপন্স করে, যেমন ছোট্ট করে যদি আমি বলি যে আমি একটা দোকানে গিয়েছি, সেখানে আমার 50 টাকা দিয়ে আমি ইদার আমার জন্য এক প্যাকেট সিগারেট কিনতে পারি, অথবা আমার বাচ্চার জন্য আমি একটা হেলদি কোনো একটা খাবারের অপশন নিয়ে যেতে পারি। এই যে একটা দ্বন্দ্ব, এটা যদি আমি মানুষের ভেতরে দিতে পারি, সেটা দেওয়ার জন্য কিন্তু আমি দেখছি না যে যথেষ্ট পরিমাণ এফোর্ট আমাদের এখানে হয়েছে। সো আরও ক্রিয়েটিভিটির প্রয়োজন আছে। আমি আপনার সাথে এগ্রি করি। আমি ধরেন আমরা বিদেশের বিভিন্ন মিডিয়াতে আমরা মানুষের হৃদয়ের কাছে পৌঁছাবার জন্য যেভাবে আমরা যে এফোর্টগুলো দেখি বা যেভাবে আমাদের মিডিয়াগুলো তৈরি হয়, আমরা চেষ্টা করছি, আমাদের ন্যাশনাল টোবাকো কন্ট্রোল সেল, আমাদের অন্য যারা পার্টনার আছেন, আমরা সবাই চেষ্টা করছি ওটাকে রিচ করতে। ডেফিনেটলি উই ক্যান ডু বেটার। এই জায়গায় উন্নতির সুযোগ আছে। আমরা আজকের মতো শেষ করি আলোচনা। আমরা এই আলোচনাটা আরও চালাবো এবং আশা করি যে সমাধান আমরা খুঁজছি সেখানে আমরা পৌঁছাবো। ডক্টর শিমুল, ডক্টর জেফরি, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কন্ট্রিবিউশন। উই আর ফিনিশিং ফর টুডে হিয়ার। থ্যাংক ইউ। দর্শক, শেষ করতে যাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আলোচনা। আমরা কথা বলছিলাম তামাকের নিয়ন্ত্রণে ট্যাক্স, আমাদের যে সবচেয়ে কার্যকর কৌশল আসলে কি সেটি আমরা খোঁজার চেষ্টা করছিলাম। এবং আজকে যারা উপস্থিত ছিলেন 3 জন অতিথি, সকলেই কিন্তু মত দিয়েছেন যে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে তামাকজাত যে পণ্য আছে, সেটা সিগারেট হোক, তামাক পাতা হোক, জর্দা হোক, যাই থাকুক না কেন, তাদের উপর আমরা যত বেশি ট্যাক্স বাড়াবো ততই জনস্বাস্থ্যের উপর তামাকের যেই ক্ষতিকর প্রভাব সেটি আমরা কমাতে পারবো। আমরা আশা করি আমাদের বিশেষজ্ঞদের এই পরামর্শটি আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা গ্রহণ করবেন এবং তামাকের যেই অভিশাপ সেটি থেকে আমাদের জনস্বাস্থ্যকে রক্ষা করবেন। এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন।